সো ইতিমধ্যে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে বিভিন্ন রকম ভৌত রাশি এবং সেই ভৌত রাশিগুলোর একক। তো আমি এখন তোমাকে একটা প্রশ্ন করছি, যদি বলি কোনো বস্তুর বেগ যদি 20 মিটার/সেকেন্ড হয়, তাহলে এখানে যে মিটার/সেকেন্ড এটা বেসিক্যালি হচ্ছে একক, বা বেগটাকে আমরা সেন্টিমিটার/সেকেন্ডেও লিখতে পারতাম। তো প্রথম এককটা হচ্ছে এসআই একক, আর দ্বিতীয় এককটা হচ্ছে সিজিএস এর একক। তো এবার আমি যদি বলি তুমি বেগের মাত্রা লেখো, বেগের মাত্রা লেখো, তো তখন তুমি কিভাবে লিখবে? বা এই মাত্রা আর একক এর মধ্যে পার্থক্য কি, এবং একক আর মাত্রা যে দুটো সেম না, সেটা আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং তারপরে আমরা যখন আমাদের মাত্রা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা ডিসকাস করব যে কোনো জিনিস, অর্থাৎ যেমন একটা পেন্সিলের দৈর্ঘ্য বা একটা ঘরের দৈর্ঘ্য বা একটা পাতলা তারের যে ডায়ামিটার, এটা মাপতে গেলে আমরা কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব, এবং সেই ইনস্ট্রুমেন্টগুলোর সাথে কি এরর থাকে, এরর মানে কি ত্রুটি, তো সেগুলো আমরা দেখব। তো সবার প্রথমে আমরা আজকে দেখব হচ্ছে মাত্রা। তো মাত্রাটা কি সেটা আমরা দেখব। তো আজকে যে প্রথম বিষয়বস্তু আমাদের মাত্রা, মাত্রাকে ইংরেজিতে বলে ডাইমেনশন। ওকে, ডাইমেনশন। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে বেসিক্যালি, যদি ফার্স্ট টাইম বললাম যে বেগ, এই বেগটার যে একক ছিল সেটা তোমরা জানো যে কি মিটার/সেকেন্ড অথবা সেন্টিমিটার/সেকেন্ড। এবার এটা তো একক গেল, এটা গেল এসআই পদ্ধতিতে, এটা সিজিএস পদ্ধতিতে। তোমার মাত্রা যে ব্যাপারটা আছে, এই মাত্রাটা বেসিক্যালি দিচ্ছে যে এই বেগ বলে যে রাশিটা আছে, বেগ যে ভৌত রাশি, এই যে ভৌত রাশিটা, সেটা তোমার কি কি রাশি নিয়ে তৈরি, কি কি রাশি নিয়ে গঠিত, রাশি নিয়ে গঠিত সেটাও বলবে। ওকে, তো এখানে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে আমাদের দৈর্ঘ্য এর যে মাত্রা, এটাকে আমরা লিখি হচ্ছে এল দিয়ে। ভর, ভরের মাত্রা আমরা লিখি হচ্ছে এম দিয়ে, থার্ড বারে দিতে হবে। এবং ইয়েটা সময়, সময়ের যে মাত্রা সেটাকে আমরা লিখি টি দিয়ে, ক্যাপিটাল টি। আরো দুটো আছে, একটা তাপমাত্রা, এর যে মাত্রা, এর মাত্রাকে আমরা লিখি থিটা অথবা ক্যাপিটাল কে দিয়ে। আর তোমার একটা আছে, সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এই যে ভৌত রাশি তার মাত্রাটাকে আমরা লিখি আই দিয়ে, ক্যাপিটাল আই দিয়ে। তো এবার আমাদের প্রথম যে ব্যাপারটা ছিল যে বেগের মাত্রা কি। তো বেগের যখন মাত্রা আমরা বের করব, সেই যে বেগের মাত্রা আমি লিখছি, এটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে বেগ মানে সরণ বাই সময়। তো সরণ বাই সময়, তাহলে সরণটা বেসিক্যালি কি হবে, এটা সমান হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা। এবার দৈর্ঘ্যের মাত্রাকে আমরা জানি কি এল, তাহলে উপরে এল থাকলো, আর সময়ের মাত্রা মানে এখানে টি থাকছে। তো এটাকে যদি ভালো করে লেখা হয় যে বেগের যে মাত্রা, সেই মাত্রীয় সংকেত, সেটাকে আমরা লিখতে পারি যে এল টি⁻⁻1। এটা হচ্ছে বেগের মাত্রা। যে যদি বেগকে আমি ভি দিয়ে লিখি, তাহলে ভি এর যে মাত্রীয় সংকেত সেটা হচ্ছে এটা হবে। এবার এই মাত্রীয় সংকেতে কিন্তু দেখে আমি বুঝতে পারছি না এটা বেগটা কোন এককে লেখা আছে, শুধু এটা বুঝতে পারছি বেগটা কোন কোন রাশি দিয়ে তৈরি। ওকে, অর্থাৎ আমি বলি যে মাত্রীয় সংকেত,
মাত্রীয় সংকেত বা মাত্রার সংকেত, এটা দেখে আমরা বুঝতে পারছি না যে রাশিটি কোন এককে আছে, রাশিটি কোন এককে আছে। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো রাশিটি কোন কোন ভৌত রাশির সংমিশ্রণে তৈরি। অর্থাৎ রাশিটি মানে এখানে যে বেগটা আছে, রাশিটি মানে এখানে ধরো বেগ যেটা আছে, সেটি কোন কোন ভৌত রাশির সংমিশ্রণে তৈরি, ভৌত রাশির সংমিশ্রণে তৈরি। তো এবার আমরা একে একে যাব। তো প্রথম যে ইয়েটা যে সরণ, এই সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে কি হবে, যেহেতু সরণকার দৈর্ঘ্যের একক তাই এল হয়ে যাচ্ছে। ওকে, এবার ক্ষেত্রফলের মাত্রা কি হবে? ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্যের যে মাত্রাটা হয় সেটা এখানে একটা এল আর একটা এল, তুমি এটা লেখো তাহলে এল স্কোয়ার পেয়ে যাচ্ছ। ওকে, এরপর যদি আমি বলি আয়তন, আয়তনের যে মাত্রা কি হবে? আয়তনের মাত্রা কি হবে? আয়তন হচ্ছে তিনটি দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তো যদি দেখো এল ইন্টু এল ইন্টু এল, তো বেসিক্যালি তুমি পাচ্ছ হচ্ছে এল এর কিউব। আচ্ছা, এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, যেহেতু এখানে শুধু এল স্কোয়ার আছে, এটাকে তুমি এরকম করে লিখতে পারছো যে এম টু দি পাওয়ার জিরো এল স্কোয়ার টি টু দি পাওয়ার জিরো, এই একই জিনিস, এম টু দি পাওয়ার জিরো মানে এক হয়ে যাচ্ছে। বা এটাকে তুমি লিখতে পারো, অনেক সময় পরীক্ষা দিতে পারে শর্ট কোশ্চেন, সেটা ভয় পেলে হবে না, এল কিউ টি টু দি পাওয়ার জিরো, একই জিনিস। সত্য মিথ্যা যেতে পারে, যে আয়তনের মাত্রা আমি লিখে দিল, তখন তুমি ভাববে যে এটা কি করে এলো, তো এরকম লেখা যেতে পারে। এবার হচ্ছে ঘনত্ব। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে এটা হচ্ছে ভরের যে মাত্রা সেটা কি লিখি আমরা, সেটা লিখি হচ্ছে এম, আর আয়তনের মাত্রা একটু আগে করলাম এল কিউ। তো এটা তুমি লেখো তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা। আচ্ছা, এবার বেগটা অলরেডি আমি জানি, কি জানি, বের করেছিলাম প্রথমেই, বেগের যে মাত্রা সেটা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। এবার যদি বলা হয় তোমাকে যে ত্বরণের মাত্রা কত, ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বা হচ্ছে সময়। এবার বেগের পরিবর্তন মানে করো, অর্থাৎ বেগটা কিছু একটা ছিল, কিছু একটা হলো, তা মনে করি বেগটা হলো ভি টু আর ছিল ভি ওয়ান, তাহলে পরিবর্তন হচ্ছে এটা। আর সময়টা মনে করে একটা টাইম টি লিখলাম, সাপোজ ওই টাইমের মধ্যে পরিবর্তন হয়েছে। তাহলে এই উপরে দেখতে পাচ্ছ দুটি জিনিসের বিয়োগফল, দুটি বেগের বিয়োগফল। তো এরকম সমীকরণ আকারে থাকতে পারে, প্লাস মাইনাস আকারে থাকতে পারে, তখন তুমি উপরে শুধু লিখবে যে বেগের একক, বেগের মাত্রা, এটা বেগের মাত্রা বা হচ্ছে সময়ের মাত্রা, সময়ের মাত্রা। তো বেগের মাত্রা কি অলরেডি আমি জানি, এটা মাইনাস ওয়ান ছিল, এল টি মাইনাস ওয়ান ডিভাইড বাই টি, যদি করো এটা এল টি মাইনাস টু হয়ে যাবে। ওকে, এইবার হচ্ছে বল, বলের মাত্রা কি হবে? বল মানে হচ্ছে, আচ্ছা ত্বরণ আর মন্দন একই জিনিস, ত্বরণের মাত্রাও যা হবে মন্দনের মাত্রাও তাই হবে। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, মন্দন মানে হচ্ছে বেগ হ্রাসের হার, পরের অধ্যায়ে দেখাবো এটা।
বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তার মানে বেসিক্যালি যখন তুমি বলের মাত্রাটা করবে, বলকে আমরা এফ দিয়ে লিখি বা পি দিয়ে লিখি, তো আমি এটা এফ দিয়ে লিখছি। তাই এফ এর যে মাত্রা সেটা হচ্ছে ভরের মাত্রা, সেটা হচ্ছে এম, আর ত্বরণের মাত্রা অলরেডি এটা দেখলাম আমরা, এল টি মাইনাস টু। এখানে তুমি কি পাচ্ছ? এম এল টি মাইনাস টু। আর অনেক কিছু আছে, ভরবেগ, যেমন ভরবেগের মাত্রা। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগের গুণফল। তাহলে এর মাত্রা যখন তুমি করবে, ভরবেগের যে মাত্রা, এর যে মাত্রা তুমি করছো সেটা কি হচ্ছে? ভরের মাত্রা মানে এম, আর বেগের মাত্রা তো একটু বের করলাম, এল টি মাইনাস ওয়ান। তাই এখান থেকে তুমি পাচ্ছ এম এল টি মাইনাস ওয়ান। তো আরো অনেক আছে যেগুলো তোমরা নিজেরা বের করতে পারবে, শুধু আমি একটা ব্যতিক্রম কেস দেখিয়ে দিচ্ছি। ব্যতিক্রম কেসটা কি ছিল মনে যদি থাকে, যে কোণ আর ঘনকোণ। কোণ আর ঘনকোণ, কোণের যে এককটা ছিল সেই এককটা ছিল হচ্ছে রেডিয়ান। রেডিয়ান আর এডি, আর এটা হচ্ছে স্টেরেডিয়ান, স্মল এস আর। এবার রেডিয়ান যখন তুমি এককটা করেছিলে, যে দুটো দৈর্ঘ্যের হচ্ছে অনুপাত। কেন? কারণ এই যে কোণ যদি এটা হয় থিটা, তাহলে থিটা হচ্ছে তোমার হচ্ছে বৃত্তচাপ একটা দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, তার দুটো দৈর্ঘ্যের একক। তো যখন এই কোণের মাত্রাটা করবে, কোণের মাত্রা কত হচ্ছে, অর্থাৎ কোণের মাত্রা হচ্ছে এস মানে দৈর্ঘ্যের মাত্রা, সেটা হচ্ছে এল, আর এদিকে হচ্ছে আর, সেটা রেডিয়াস ব্যাসার্ধ মানে দৈর্ঘ্যের মাত্রা। তাহলে এটা কেটে গেলে তোমার কিছুই থাকছে না, ওয়ান হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ কোণের মাত্রা হচ্ছে এক। আর ঘনকোণ, ঘনকোণের যে মাত্রা সেটা হচ্ছে, ঘনকোণ মানে হচ্ছে থ্রি ডাইমেনশন অ্যাঙ্গেল, ত্রিমাত্রিক কোণ। তো এখানে একটা এরিয়া থাকছে উপরে, আর তার থেকে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা থাকে তার স্কোয়ার, অর্থাৎ এখানে একটা লেন্থের স্কোয়ার থাকছে, আর নিচে একটা এই ডিস্টেন্সের স্কোয়ার মানে সেটাও লেন্থের স্কোয়ার, এটা করে তুমি এক পাচ্ছ। তাহলে তোমার এখানে কোণ অর্থাৎ রেডিয়ান আর স্টেরেডিয়ান, এটা যে এককগুলো আছে এই এককগুলো হচ্ছে মাত্রাহীন বা ডাইমেনশনলেস কোয়ান্টিটিস। তো এবার মাত্রা পদ্ধতির কিছু লাভ আছে, মানে এটাতে কিছু করতে পারি আমরা, আবার কিছু এর ইয়ে আছে লিমিটেশন, মানে হচ্ছে সীমাবদ্ধতা আছে। অর্থাৎ মাত্রা পদ্ধতির কি কাজ? মাত্রা পদ্ধতির উপযোগিতা, উপযোগিতা এটা হচ্ছে কি করে, এক নম্বর সমীকরণের সত্যতা যাচাই করে। সমীকরণের সত্যতা যাচাই করা এটা কেমন? তো কিছু পরে তোমরা শিখবে যে কিছু সমীকরণ আছে, যেমন s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এই সমীকরণটাতে কি হচ্ছে, এসটা হচ্ছে তোমার সরণ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, আর টিটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে ত্বরণ, আর এখানে টিটা সময়। তো এটা কি বলছে এখানে, ব্যাপারটা হচ্ছে একটা বস্তু আছে যেটা ইউ বেগে যাত্রা শুরু করেছে। ওকে, এরকম টি সময় চলার পর ও যে দূরত্ব এস যাবে, আর যদি এ ত্বরণে চলে, তাহলে ও টি সময়ে এই এতটা দূরত্ব অতিক্রম করবে, এটাকে সমীকরণ। তো এই সমীকরণটা তোমাদের পরে আসবে, কিন্তু সমীকরণ সময় তোমরা জানো না, কিন্তু এই সমীকরণটা সঠিক কি সঠিক না সেটা তুমি যদি মাত্রা পদ্ধতি জানো তাহলে তুমি বের করতে পারবে। এটা কি বলছে মাত্রা পদ্ধতিতে, যে এই সমীকরণে যে কটা টার্ম আছে, অর্থাৎ এখানে এস আছে, এখানে ইউটি আছে, এখানে হাফ এফটি স্কোয়ার আছে, অর্থাৎ প্রত্যেকটা টার্মের যে মাত্রা সেম হবে। অর্থাৎ সমীকরণ সত্য জায়গায় কি বলছে, যদি সমীকরণটা ঠিকঠাক হয়, যদি সমীকরণটি সমীকরণটি
ঠিকঠাক হয় তাহলে সমীকরণে প্রত্যেকটি যে পদ তার মাত্রা সেম হবে, সমান হবে, একই হবে এটা বলছে। এটা আমরা দেখবো এই ইকুয়েশনটা থেকে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সত্যি না মিথ্যে, সত্যি না ভুলভাল, এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো প্রথমে এই যে টার্মটা এটা হচ্ছে এস, সরণের মানে দৈর্ঘ্যের একক মানে হচ্ছে এল, তাহলে এই হিসাব মতো সবগুলো এল হওয়া উচিত। এবার ইউটিটা কি আছে, ইউ মানে বেগের যে মাত্রা সেটা কি হচ্ছে এল টি মাইনাস ওয়ান আমরা জানি, আর তার সঙ্গে একটা টাইমের গুণ আছে, টাইমের মাত্রা টি টাইম, এটা গুণ করলে তুমি পাবে এল পেয়ে যাবে। আবার এটা ত্বরণের যে হাফের কোনো মাত্রা দেওয়ার দরকার নেই, কারণ এটা শুধু একটা সংখ্যা, ঠিক আছে। এর যে মাত্রা সেটা কি এল টি মাইনাস টু ত্বরণ, আর ওইদিকে তোমার হচ্ছে টি স্কোয়ার মানে হচ্ছে দুটো টাইমের স্কোয়ার হচ্ছে। এবার তুমি যদি করো তো তুমি এল পাচ্ছ। তো বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ যে এই সমীকরণে এর মাত্রা এল, এই ইউটির মাত্রা হচ্ছে এল এবং এটি স্কোয়ারের মাত্রা হচ্ছে এল, তাহলে এই সমীকরণটা ঠিকঠাক আছে। ওকে, মানে মাত্রা ওয়াইজ ঠিকঠাক আছে, কিন্তু একটা আর একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, মানে সীমাবদ্ধতা এই সমীকরণ থেকে দেখাচ্ছি আমি। সাপোজ এই সমীকরণটা জেনারেলি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, এটা থেকে আমি তোমার যে মাত্রা পদ্ধতিতে তুমি দেখাতে পারো, কিন্তু যদি আমরা বলতে পারো সাপোজ কেউ লিখলো এস ইকুয়াল টু ইউটি প্লাস 1/3 এটি স্কোয়ার, মাত্রা পদ্ধতিতে তোমার এটাও ঠিকঠাক তোমার লাগবে, কিন্তু 1/3টা হয় না, অনলি হাফ হয়, এখানে হাফটা হয়, মানে এই সমীকরণটা রাইট, এটা হয় না। কিন্তু তুমি মাত্রা পদ্ধতিতে দেখলে তুমি এটারও এল পাবে, এটারও এল পাবে এবং এইটারও এল পাচ্ছে। তো এই যে ধ্রুবক পার্টটা, সেই ধ্রুবক পার্টটা তুমি মাত্রা পদ্ধতিতে বের করতে পারছো না। তার সমীকরণ যে ডাইমেনশনালি কারেক্ট, অর্থাৎ মাত্রা পদ্ধতিতে সমীকরণ কারেক্ট সেটা তুমি বলতে পারছো, কিন্তু কোন পদে কত ধ্রুবক গুণ হচ্ছে বা ভাগ হচ্ছে সেটা তুমি বলতে পারবে না এই পদ্ধতিতে, এটা একটা লিমিটেশন আছে। আচ্ছা, এবার আর একটা সমীকরণ আমরা করি, সেটা তুমি বলবে যে সমীকরণ নম্বর 2 এটা ঠিকঠাক না ভুলভাল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাও একই, একটা বস্তু আছে, এটা প্রথমে ইনিশিয়াল মানে প্রাথমিক বেগ ছিল ইউ হচ্ছে প্রাথমিক বেগ যা শুরু করেছে, ওকে, চলছে, ত্বরণ নিয়ে চলেছে, ত্বরণে চললে এস দূরত্ব গেছে এবং যাওয়ার পর ওর অন্তিম বেগ হয়েছে ভি, যদি হয় তখন তার সমীকরণটা এরকম হয়। কি বললাম, ইউ বেগে যাত্রা শুরু করেছে, প্রাথমিক বেগ, এটা হচ্ছে ইনিশিয়াল বেগ, প্রাথমিক বেগে শুরু করেছে, দিয়ে একটা ত্বরণ নিয়ে চলছে, এস দ্রুত যাওয়ার পর ভি বেগ হয়েছে। সিম্পল মনে করো একটা ট্রেন স্টেশন থেকে জাস্ট যাত্রা শুরু করেছে একটা ইউ বেগ নিয়ে, জাস্ট শুরু করার পর একটা ইউ বেগ নিয়ে, কিন্তু যাওয়ার পর একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, গিয়ে একটা বেগ বেড়ে যাচ্ছে, সেরকম কেসটা ধরো। তো এইটা তোমাকে দেখাতে হবে যে মাত্রা পদ্ধতিতে এটা কারেক্ট না ভুল, অর্থাৎ তোমায় দেখাতে হবে মাত্রা পদ্ধতিতে এই সমীকরণটি ঠিক না ভুল, ঠিক না ভুল। তো তুমি কি করে তার জন্য প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা করে মাত্রা দেখবে, যদি সব ঠিক থাকে তাহলে তোমার ইকুয়েশন ঠিক আছে। তো তোমার প্রথম যে টার্মটা আছে সেখানে আছে কি, এইটা হচ্ছে ভি স্কোয়ারের মাত্রা, ভি মানে কি বেগ, বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, তার দুটো বি মানে হচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে, তা তুমি পাচ্ছ এল স্কোয়ার টি মাইনাস টু প্রথম টার্মটা। সেকেন্ড টার্মটাও সেম, এটা বেগ, এটা প্রাথমিক এটা হচ্ছে অন্তিম বেগ ভি ছিল প্রাথমিক বেগ, এবার বেগেরই মাত্রা, বেগ মানে ওই একই রকম মাত্রা হয় তার স্কোয়ার। তো তোমার এই যে এটা সেটাতেও এটা হচ্ছে। এবার এই 3 নম্বর টার্মটা এটা দেখছি, এটা যদি কি আছে দুইয়ের তো দেখার দরকার নেই কারণ দেখতে পারবে না। মানে ত্বরণটা হচ্ছে এল টি মাইনাস টু ত্বরণেরটা, আর এস মানে হচ্ছে একটা তোমার ডিস্টেন্স মানে লেন্থ, দৈর্ঘ্যের একক মানে এল পাচ্ছ, এল, তাই এটা তুমি করলে পাচ্ছ এল স্কোয়ার টি মাইনাস টু।
অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ ভি স্কোয়ারের যে মাত্রা সেটা এল স্কোয়ার টি মাইনাস টু, ইউ স্কোয়ারের মাত্রাও সেম, এবং টু এস যে টার্মটা এর মাত্রাও সেম। অর্থাৎ তুমি বলতে পারো যে মাত্রা অবস্থায় চেক করলাম, অর্থাৎ মাত্রা পদ্ধতিতে আমরা চেক করে বললাম যে ইকুয়েশনটা ঠিকঠাক আছে, তো ইকুয়েশনটা ঠিক, ইকুয়েশনটা হচ্ছে ঠিক। ওকে, তো এ তো গেল মাত্রা পদ্ধতি তোমরা করতে পারবে। এবার আমরা যাই হচ্ছে কিছু মেজারিং ইনস্ট্রুমেন্টে, এবং সেই মেজারিং ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে আমরা একটু ভালো করে জানতে হবে। যেহেতু চ্যাপ্টার পরিমাপের চ্যাপ্টার, তাহলে আমাকে মেজারমেন্টের কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে হবে, অর্থাৎ যন্ত্র সামগ্র, যেটাতে কি করে, অর্থাৎ পরিমাপের যন্ত্রসমূহ, পরিমাপের যন্ত্রসমূহ। তো সবার প্রথমে আমাদের কাছে আছে যে দৈর্ঘ্য। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য মাপতে হবে, আমাদের দৈর্ঘ্য মাপতে হবে। দৈর্ঘ্যের যে মাত্রা সেটা হচ্ছে এল, একক হচ্ছে মিটার, সেন্টিমিটার, ফুট, ঠিক আছে। আরো যদি বড় দিকে যাও তুমি, আরো যদি বড় ইউনিট যাও তুমি পাবে কিমি, তারপর তুমি পেয়ে যাবে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তারপর তুমি পাবে হচ্ছে লাইট ইয়ার, তারপর তুমি পাবে পারসেক। তো আপাতত আমরা এই মিটার আর সেমিতে থাকছি, এগুলো তো বলছি না। তবে মাপতে হবে আমাদেরকে। তো এটা মাপার জন্য তোমরা অলরেডি জানো যে আমরা স্কেল ব্যবহার করি, তাই তো। স্কেলটা কেমন দেখতে হয় দেখো, স্কেলটা আমরা যে স্কেল দিয়ে মাপি, সেই স্কেলটা এটা তোমার স্কেল। ওকে, সাধারণ স্কেল। তো দেখা যাচ্ছে নিশ্চয়ই স্কেলটা ভালো করে। তো এবার এই স্কেলটা দিয়ে আমরা একটা বস্তুকে মাপা হয়। ওকে, সেন্টিমিটার স্কেল যেটা তোমরা ব্যবহার করো, 0 থেকে স্টার্ট হয়, 15 পর্যন্ত থাকে। অর্থাৎ এটা 0, এটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 এরকম আছে, 15 পর্যন্ত আছে। তো তোমাকে, এবং এই মাঝখানে ভাগ আছে, 10টা ভাগ আছে, অর্থাৎ প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 মিলিমিটার। অর্থাৎ এটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটারের যে স্কেল আছে, এই স্কেলে হচ্ছে তোমার 15খানা বড় বড় দাগ আছে, অর্থাৎ প্রত্যেকটা ভাগ হচ্ছে, এই 15 সেন্টিমিটার স্কেলকে 15টা ভাগ করা হয়েছে, দিয়ে প্রত্যেকটা ভাগ পাচ্ছ 1 সেন্টিমিটার। এবং 1 সেন্টিমিটারের যে দাগটা পাচ্ছ, অর্থাৎ এটাকে আবার 10টা করে ভাগ করা হয়েছে, দিয়ে প্রত্যেকটা ভাগ পাচ্ছ হচ্ছে 1 মিলিমিটার। ওকে, অর্থাৎ তুমি ম্যাক্সিমাম সবচেয়ে কম যে মাপটা মাপতে পারছো সেটা তোমার হচ্ছে 1 মিলিমিটার, আর সবচেয়ে বেশি যেটা মাপতে পারছো সেটা এখানে 15 সেন্টিমিটার। অলরাইট, এইবার অর্থাৎ তুমি এই স্কেল থেকে তোমার যে মাপার যে লিমিট, সীমা, সেটা হচ্ছে 1 মিলিমিটার টু 15 সেন্টিমিটার। ওকে, এর মধ্যে যা থাকবে তুমি মাপতে পারবে। তো এইবার মাপার যে পদ্ধতি তোমরা জানো, যে একদম বস্তুটাকে আমরা জিরোতে, বস্তুর এক প্রান্তকে আমরা মনে করে বস্তুটা আছে, এর এক প্রান্তটা স্কেলের 0 দাগের সঙ্গে ধরবো, তারপরে বস্তুটা যেখানে যাচ্ছে, মনে করো বস্তু এত বড়। ওকে, এবার স্কেলের আমরা এই 0 প্রান্তে ধরলাম, দিয়ে এখান থেকে পুরো যে পর্যন্ত গেল সেই দাগটা আমরা দেখলাম স্কেল থেকে, এবং সেটা মেপে নিলাম। তো এবার মনে করো মাপার সময়, যেমন এখানে দেখিয়েছি, সাপোজ একটা বস্তু রাখা আছে, দেখো এই যে এই ছবিটা দেখো, এই ছবিটাকে দেখো তুমি, যে বস্তুটাকে আমি 0 ধরিনি, এখানে এখানে ধরো সাপোজ 0 একটু সাইডে ধরেছে, যে তোমার 0 ধরা আছে, সাপোজ 0 ধরা আছে, আমি 0 দিয়ে করছি, এবং এটা 4-এর কাছাকাছি গেছে, তাহলে এই বস্তুটার যে দৈর্ঘ্য সেটা হবে কত, 4 সেন্টিমিটার। এবার যদি ভালো করে তুমি দেখো, এটা কিন্তু এই যে দাগটা যেটা আছে, মানে বস্তুটা যে ঠেকছে কোথায়, সেটা হচ্ছে 3.9 সেন্টিমিটার থেকে
4 সেন্টিমিটারের মধ্যে। তো তুমি 3.9 সেন্টিমিটারও নিতে পারো, আবার 4 সেন্টিমিটারও নিতে পারো। স্যার দুটো ক্ষেত্রেই তোমার একটা কি দেখা যাবে, একটা ভুল হচ্ছে। কি বললাম, ভুল হচ্ছে তো মানে, তো তখন তুমি কি করবে, যে এর যে দৈর্ঘ্যটা অর্থাৎ 0.1 সেন্টিমিটারের একটা ভুল হচ্ছে আমাদের কাছে, ভুল। অর্থাৎ এই যে ব্যাপারটা, এটাকে বলে হচ্ছে তোমার কি, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবকটা কি? লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে বেসিক্যালি ওই ওই যে ইনস্ট্রুমেন্ট বা এখানে স্কেলটা, সেটা দিয়ে ন্যূনতম যে মাপটা মাপা যায় সেটা তার লঘিষ্ঠ ধ্রুবক। অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে কোনো যন্ত্র সর্বনিম্ন যে মান পরিমাপ করতে পারে, পরিমাপ করতে পারে সেটি হলো তার লঘিষ্ঠ ধ্রুবক। এবার যেটা আমি বলতে যাচ্ছি, এর ইংরেজি নাম হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট। তাহলে তুমি যে প্রথম যে মাপটা করলে স্কেল দিয়ে, যে তুমি দেখতে পাচ্ছ এটা তো জিরো ঠেকানো আছে, মনে করো পুরো জিরো ঠেকানো আছে, আর এটা হচ্ছে 4-এর হালকা দিকে আছে সাপোজ, কিন্তু তুমি সেটা 4ও নিতে পারো, 3.9 নিতে পারো, তোমার একটা এরর থাকে 0.1 সেন্টিমিটার। তখন তুমি যে মাপটা নেবে, আচ্ছা তুমি 3.9 প্লাস মাইনাস 0.1 লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো 4 প্লাস মাইনাস 0.1। 4.0 করতে হবে এখানে, কারণ এখানে 0.1 তুমি লিখছো। তো এইবার এই যে ব্যাপারটা, সাপোজ আমি 4 নিলাম, ওকে, তাহলে এটা কিছুটা এরর আছে আমার। এবার কত পার্সেন্ট আমার ত্রুটি আছে সেটা পার্সেন্টেজে বের করতে হবে। তোমার একটা পরীক্ষা এক্সাম্পলে কোশ্চেন ছিল যে তুমি একটা বস্তুর মাপ নিয়েছো, একটি বস্তুর পরিমাপ করেছো, পরিমাপ করেছো, কি করেছো, তার দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্যের পরিমাপ করেছো, পরিমাপ করেছো এবং পেয়েছো 10 প্লাস মাইনাস 0.1, যদিও 10.0 লেখা উচিত ইয়েকে, 10.0 প্লাস মাইনাস 1। পয়েন্ট একটা জিরো কেন, কারণ তোমার যে স্কেলটা মাপতে পারছে তোমার 0.1 পর্যন্ত, 1 থেকে শুরু করে 15.0 সেন্টিমিটার মাপতে পারছে, ওকে। এইবার এখানে তোমার বলেছে যে শতকরা ত্রুটি কত, পরিমাপে শতকরা ত্রুটি, পরিমাপে শতকরা ত্রুটি কত। তো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার যে মেজারমেন্টটা প্লাস মাইনাস মানে কিছুই না, এইটা 10.0 প্লাস 0.1 থেকে 10.0 মাইনাস 0.1 এর মধ্যে হতে পারে। অর্থাৎ তোমার যে মানটা আছে 9.9 থেকে এটা যদি কারো টু 10.1 এর মধ্যে হতে পারে, তাই প্লাস মাইনাস 1 এর মানেটা হচ্ছে এটা। এবার তোমাকে যে এররটা বের করতে হবে, তো এররটা হচ্ছে শতকরা যে ত্রুটি, শতকরা যে তোমার ত্রুটি হচ্ছে সেটা হচ্ছে তোমার 0.1 যেটা থাকে সেটা লিখো, আর নিচে লেখা হচ্ছে তোমার 10, যে শতকরা কত, 100। তো তুমি কাটাকুটি করলে তুমি পাবে হচ্ছে তোমার 1%, তা তোমার যে ত্রুটি হচ্ছে 1% হচ্ছে। সেম আবার যদি সাপোজ একটা সিস্টেম দিয়েছে, স্কেল দিয়ে তুমি মাপলে তার 5.0 প্লাস মাইনাস 0.1 আছে, ওকে, এটা সেন্টিমিটার। এবার এখানে তোমার শতকরা ত্রুটি বের করতে হবে, শতকরা ত্রুটি 0.1 বাই 5.0 ইন্টু 100, এটা করলে এখানে 20 হচ্ছে, এবং এটা তুমি গুণ করে দিবে 2%, হয়ে গেল। আচ্ছা, এইবার এটা তুমি বুঝে গেলে যে স্কেল দিয়ে কীভাবে মাপতে হচ্ছে, এবং দৈর্ঘ্য কী দিয়ে মাপা হয়, স্কেল দিয়ে মাপা হয়, এবং স্কেলের যে সীমা অর্থাৎ 0.1 সেন্টিমিটার মানে 0.1 সেমি থেকে আমরা 15.0 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারি। সর্বনিম্ন যে মাপতে পারি যে মানটা, সেটা হচ্ছে তার লঘিষ্ঠ ধ্রুবক,
মানে ওইটুকুনি এরর আমার থাকবে, মানে ত্রুটি থাকবে মেজারমেন্টে, এবং সেই কীভাবে ত্রুটি বের করতে আমরা শেখালাম। এইবার আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে আয়তন মাপার ব্যাপারটা। আচ্ছা, তার আগে একটা করি, একটা মানে ইন্টারেস্টিং প্রবলেম সলভ করে, প্রবলেম স্কেল দিয়ে মাপার প্রবলেম শেখাচ্ছি। মনে করো 1 নম্বর প্রবলেম, একটা কোনো দৈর্ঘ্য আছে, মানে এর একটা দৈর্ঘ্য AB। এবার আমরা সায়েন্সে কি করি, বিজ্ঞানে যখন আমরা কোনো এক্সপেরিমেন্ট করি তখন ওই জিনিসটাকে একবার মেপে আমরা ছাড়ি না, ওটাকে আমরা একবার, দুবার, তিনবার, পাঁচবার যা খুশি মাপতে পারি। তো মনে করো এই যে লেন্থটা তুমি প্রথমবার মাপলে মেপে পেলে হচ্ছে সাপোজ 5.9, সেকেন্ডবার তুমি মাপলে সেন্টিমিটার, হ্যাঁ, তারপরে তুমি পেলে হচ্ছে 6.0, এবং আর একবার তুমি মাপলে সাপোজ সেখানে তুমি 5.9 পেলে, এবং প্রত্যেক ক্ষেত্রে তোমার এর হচ্ছে 0.1 0.1 0.1। এবার তুমি যখন এই মানটাকে রিপোর্ট করে পরীক্ষার সময় যে তুমি 3টে মান পেয়েছো 3বার মেপে, এবার যখন তুমি এটাকে করবে, মানে ফাইনাল রেজাল্টটা করবে, তখন তোমাকে অ্যাভারেজ আউট করতে হবে, অর্থাৎ যে তোমার যে ফাইনাল যে এবির যে দৈর্ঘ্য, এবির যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটা কত হচ্ছে 5.9 প্লাস 6.0 প্লাস 5.9 ডিভাইড বাই 3, এটা একটা পেলে, এটা দৈর্ঘ্যটা পেলে। এবার এররটাকেও তোমার করতে হবে সেই, এটা তুমি করো, তা তুমি পাবে হচ্ছে, আমি ক্যালকুলেটর করে নিচ্ছি, এটা 5.9 প্লাস 6 ডিভাইড বাই 3, তো এটা তুমি পাচ্ছ 5.9, এবার 3 আসছে সাপোজ, কিন্তু এটা আমি লিখবো না। কেন লিখবো না? কারণ আমার স্কেল যেটা আছে সেটা ম্যাক্সিমাম যেটা মাপতে পারি সেটা হচ্ছে 0.1 ঘর, অর্থাৎ সেন্টিমিটারের পর একটা ঘর পর্যন্ত মাপতে হয় 0.1 মতলব আমি বলতে চাইছি আমার যে স্কেলটা দিয়ে মেপেছি সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার পর্যন্ত সর্বনিম্ন মাপতে পারে, কিন্তু যদি আমি লিখে এটা লেখা যাবে না, তো এটাকে আমি লিখবো 5.9 লিখছি। এইবার এররটা, এররটা কি হচ্ছে, এররটা তোমার 0.1 আছে, এখানে 0.1 0.1, এই তিনটে এররের যে তোমার কম্বাইন এরর সেটা কত হচ্ছে, সেটাকে এবার লিখতে হয় যে 1/3 স্কোয়ার রুট অফ 0.1 স্কোয়ার 0.1 স্কোয়ার প্লাস 0.1 স্কোয়ার, এই যেটা আসবে সেটা এখানে প্লাস মাইনাস এটা লিখে দিতে হবে, প্লাস মাইনাস 0.505 পাচ্ছ, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 5.9 প্লাস মাইনাস 0.1, তো এটা তুমি একটা অ্যান্সার পাচ্ছ। ওকে, অ্যাপ্রক্সিমেটলি তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার কিছু ইন্টারেস্টিং প্রবলেম করাই। এবার তোমার কাছে তোমার স্কেলটা হচ্ছে সোজা এরকম টাইপের, তাই তো? তো তুমি বেসিক্যালি সোজা টাইপের বস্তু মাপতে পারছো, কিন্তু আমি যদি তোমাকে একটা ব্যাকা টাইপের বস্তু দিই, আমি বললাম যে এর দৈর্ঘ্য মাপো স্কেল দিয়ে, তো তুমি কি করে মাপবে? তো এটা মাপার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমাকে নিতে হবে সুতো। সুতো দিয়ে কি করবে, সুতোর যে এক প্রান্ত এখানে লাগাবে, দিয়ে ওটা লাগানোর পর সুতোটা আমি কালার চেঞ্জ করে তাহলে বোঝা যাবে ব্যাপারটা। মনে করো সুতোটা লাল কালারের সুতো, ওই সুতোটা এর গায়ে লাগাবে এক ধারে, দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে সুতোটা নিয়ে যাবে, সুতোটা ওপর দিয়ে নিয়ে যাবে, একদম সুন্দর করে নিয়ে যাবে, পুরো এই পর্যন্ত চলে আসবে, দিয়ে সুতোটাকে তুমি পেয়ে গেলে, সুতো তোমার টান দিতে পারবে। এবার সুতোটাকে তুমি স্কেল দিয়ে মেপে নেবে, দিয়ে তুমি পাবে এর দৈর্ঘ্যটা, সুতোটা স্কেল দিয়ে মেপে নাও, সুতোর দৈর্ঘ্যটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এর দৈর্ঘ্য, তো সেক্ষেত্রে তুমি এর দৈর্ঘ্য মাপতে পারছো। এটা একটা টেকনিক গেল। এইবার সেকেন্ড, তোমাকে তোমার যে বই আছে, বইটা এরকম দেখতে হয়, বইটা আগে আঁকি, এরকম টাইপের দেখতে হয় বইটা।
হালকা এরম টাইপের বইটা দেখতে হয় না, এরম টাইপের বই দেখতে হয়। এখানে পাতা আছে, বইয়ের পাতাগুলো আছে। এবার এই বইটাতে মনে করো 300টা পাতা আছে, ওকে, দিয়ে এতটা মোটা একটা জায়গায় নিয়েছে। তোমাকে বললো যে প্রত্যেকটি পাতার, প্রত্যেকটি পাতার যে বেধ সেটা তোমাকে নির্ণয় করতে বললো, সেটা কত হবে। তো তুমি প্রত্যেকটা পাতা, যেহেতু তোমার স্কেল দিয়ে মাপতে হবে, স্কেল দিয়ে মাপতে হবে, তোমাকে সাধারণ স্কেল দিয়ে মাপতে হবে, সাধারণ স্কেল দিয়ে তোমাকে মাপতে হবে এটা ব্যাপারটা। কিন্তু তোমার স্কেলে মিনিমাম মাপতে পারো 0.1 সেন্টিমিটার, কিন্তু তোমার যে পাতাটা, সেই পাতাটার যে বেধ সেটা কিন্তু অনেক কম, এর থেকে কম। তা তোমার ক্ষেত্রে মাপা খুব প্রবলেম হবে। তখন তুমি কি করবে, তখন তুমি এই যে পাতাটা আছে, এই পাতাটা সম্পূর্ণ 300টা পাতা, এর বেধটা স্কেল দিয়ে মাপবে। মনে করো এটা তুমি পেলে সাপোজ ডি, ডি সেন্টিমিটার, ডি সেন্টিমিটারে 300টা পাতা, অর্থাৎ 300টা যে পাতা, 300টা পাতার বেধ হচ্ছে ডি সেন্টিমিটার। তোমাকে একটা বের করতে হতে, একটা পাতার বেধ হচ্ছে কত, ডি বাই 300 সেমি, বা 300 জায়গায় যদি জেনারেল লিখি, এন নাম্বার অফ পাতা আছে এন খানা, নাম্বার অফ পাতা আছে এনটা, এন, এখানে এন লিখে দিচ্ছি, তাহলে তোমাকে এন দিয়ে ডিভাইড হবে, এত সেন্টিমিটার। এটা তুমি করতে পারবে। আচ্ছা, এইবার আরো একটা প্রবলেম আছে, সরু পাতলা তার, এই তারটার যে ডায়ামিটার এটা মাপতে হবে, বেধ, সেটা কি করে মাপবে, অর্থাৎ সরু তারের, সরু তামার তার যেটা দেখেছো, সরু তার যেটা আছে, তার যে বেধ, ব্যাসার্ধ, ব্যাস, যেটা তোমার একদম তারের যে ব্যাস হয়, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এটা করার জন্য কি করবে, এটা করার জন্য তুমি কি করবে, একটা, এটা তুমি একটা সাপোজ তুমি একটা কিছু একটা গোল পার একটা চোঙ টাইপের কিছু নিলে একটা, এই তারটাকে তুমি জড়ানো শুরু করো, এখান থেকে কালার চেঞ্জ করি, তারটা তুমি সুন্দর করে জড়াচ্ছ এই গা গায়ে দিয়ে, তুমি একদম গা দিয়ে গায়ে জড়াচ্ছ, এবং পুরো গায়ে গায়ে জড়াচ্ছ, হ্যাঁ। এবার সুন্দর করে জড়ানো হয়ে গেল, জড়ানোর পর তারটা শেষ হয়ে গেল। এবার মনে করো তারটা এইটুকুনি যে এরিয়া কভার করলো, এর যে লেন্থ সেটা মনে করো সাপোজ ডি সেন্টিমিটার, সেটা তুমি স্কেল দিয়ে মাপতে পারছো। আর এখানে মোট এনখানা পাক আছে, তাহলে এনটা যে পাক আছে, তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ডি সেন্টিমিটার। এবার তোমাকে যেহেতু একটা পাক বের করে তুমি তারের দৈর্ঘ্য, তারের ব্যাস পেয়ে যাবে, তাহলে একটা পাকের দৈর্ঘ্য কত হচ্ছে, ডি বাই এন সেন্টিমিটার। তাহলে ডি বাই এন সেন্টিমিটার হচ্ছে তোমার যে তারটার যে ব্যাস, এটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার তোমার গেল এটা। এবার আমরা ভাববো হচ্ছে কি, দৈর্ঘ্য মাপাটার কেসটা গেল। এবার আমাদের হচ্ছে ভর মাপতে হবে, ভর মাপতে হবে, ভর মাপা। তো ভর মানে হচ্ছে কি, বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে, অর্থাৎ ভর মানে হচ্ছে বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে, জড় পদার্থ থাকে, অর্থাৎ ভর হচ্ছে একদম ধ্রুবক কোয়ান্টিটি। যখন বস্তুর বেগটা হচ্ছে অনেক সি এর থেকে অনেক ছোট। এইবার এবার আমরা ভর মাপতে গেলে যে যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, তাকে বলা হচ্ছে সাধারণ তোলা যন্ত্র, সাধারণ তোলা যন্ত্র। এবার যাকে ইংলিশে বলা হচ্ছে কমন ব্যালেন্স, কমন ব্যালেন্স। তো এটা কেমন দেখতে হয় সেটা দেখাই, তারপর আমরা এটা সম্বন্ধে একটু আইডিয়া দেবো কি করে এটা কাজ করে। তো দেখো,
এই যে যেটা দেখতে তুমি, এটা সাধারণ যন্ত্র তুলা যন্ত্র। কাজটা দেখাচ্ছি কি করে। মনে করো এখানে একটা বাটখারা আছে, যে বাটখারাটার ভর হচ্ছে এম। বাটখারার ভর হচ্ছে সমাস করো এম, এম গ্রাম সাপোজ। এবার এটা এদিকে একটা তার যে ওজন পৃথিবী টানছে, ওকে টানছে হচ্ছে কিতে, এম ইন্টু জি। এই এটা M1 করে দিচ্ছি, সবচেয়ে ভালো হচ্ছে M1 ভর। তাহলে M1 জিতে ওকে পৃথিবী টানছে। এবং এখানেও একটা বস্তু আছে যার ভর হচ্ছে M2, এবং তাকে পৃথিবী টানছে কোন বলে, M2 ইন্টু জি, নিচের দিকে টানছে। এবং যখন ব্যালেন্স হচ্ছে তখন এই যে কাঁটাটা আছে, সূচক কাঁটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা জিরোতে থাকে। ওকে, তো এখানে যে ফিজিক্সটা হচ্ছে যে এই পয়েন্টটা সাপেক্ষে হচ্ছে তোমার এই যে তোমার এই যে লেন্থটা আছে, যে বাহুটা আছে, এই বাহুটার উপর এখান থেকে একটা বল প্রয়োগ করছে ওজনের জন্য, হ্যাঁ ওজনের জন্য, এবং এখানেও বল প্রয়োগ করছে ওজনের জন্য। এখানে বাটখারার ওজনটা হচ্ছে, এখানে বস্তু ওজনটা পড়ছে। এবং দুটি বল যখন ব্যালেন্স হচ্ছে, এর লেন্থ মনে করো সাপোজ L1, এর লেন্থ হচ্ছে L2। উল্টো করে দাও, এটাকে L1 করে দিই, এটাকে L2 করে দিই। তাহলে ব্যালেন্স কন্ডিশনে কি হয়, এই পয়েন্টের সাপেক্ষে একটা বলের ভ্রামক, সেটা তুমি পরে শিখবে, আমি জাস্ট এখন বলছি কিভাবে কাজ হয়। M1G যে ফোর্সটা, তার সঙ্গে L1 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেটা সমান হচ্ছে এদিকে M2G, তার সঙ্গে L2 মাল্টিপ্লিকেশনটা হচ্ছে। তো এবার এই ইকুয়েশন থেকে তুমি কি করে বুঝতে পারবে যে M1 ভরটা M2 এর সঙ্গে সমান। কারণ আমরা দোকানে যখন যাচ্ছি, যে 1 কেজির মাল দরকার, সে বাঁদিকে একটা 1 কেজি বাটখারা চাপাচ্ছে, আর ডান দিকে হচ্ছে যা নিচে সেটা চাপাচ্ছে। দিয়ে যখন ওই তোমার সূচকটা যখন ওই ওদিকটা পুরো সমান সমান চলে যাচ্ছে, জিরো চলে যাচ্ছে, তখন তুমি বলছো ঠিক আছে আমার যে ওজনটা 1 কেজি হয়েছে। তো সেটা কেন হচ্ছে, সেটা এই ইকুয়েশন দিয়ে আসছে। সেখানে কি হচ্ছে, যদি তুলাযন্ত্র খুব ভালো তুলাযন্ত্র হয়, একদম আইডিয়াল আদর্শ আদর্শ তুলাযন্ত্রের ক্ষেত্রে কি হবে, এই L1টা L2 থেকে সমান হবে, 1 নম্বর। তাই যদি হয়, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এই প্রথমে তোমার এই জিটা কেটে যাচ্ছে। আবার L1টা যদি L2 এর সঙ্গে সমান, তাহলে তোমার তখন M1টা M2 হয়ে যাচ্ছে। বসিয়ে দেখবে, অর্থাৎ বাটখারার যে ওজন, বাটখারার যে ওজন, ভর সরি ওজন না ভর, বাটখারার যে ভরটা সেটা হচ্ছে তোমার বস্তুর যে ভর তার সঙ্গে সমান হচ্ছে। এইভাবে মাপা হয়। কিন্তু এইবার সাপোজ তোমাকে যদি দোকানদার ঠকাতে চায়, তা কিভাবে ঠকাবে, সেটাও কায়দা আছে। সেটা কিভাবে ঠকাবে দেখো, যে তুমি এখানে যে ইকুয়েশনটা তোমার আছে, M1G L1 ইকুয়াল টু M2G L2, তোমার এদিকে হচ্ছে মালটা আছে যেটা তুমি ওজন করছো, আর এখানে বাটখারাটা আছে, জিটা কেটে গেল। তা তোমার কি পড়ে থাকছে, M1 ইন্টু L1 সমান হচ্ছে M2 ইন্টু L2। এবার দেখো ভালো করে এটা, যে M2টা আমি লিখতে পাচ্ছি M1 ইন্টু L1 বাই L2, দেখতে পাচ্ছি আমি। এবার যদি সাপোজ যে দোকানদার আছে, সে কি করলো, যে L2টাকে সামান্য একটু বড় করে দিল, সামান্য একটু বড় করলো L1 এর থেকে, সেক্ষেত্রে কি হবে, তুমি দেখতে পাচ্ছ ব্যালেন্স হচ্ছে, কিন্তু তুমি মালটা 1 কেজির থেকে কম পাচ্ছ। মনে করো তুমি 1 কেজি মাল নিচ্ছ, আর হালকা কম বেশি আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার যে M2 বাই M1টা, এটা তোমার আছে L1 বাই L2, দেখতে পাচ্ছ তো এখান থেকে, এখানে জাস্ট লিখলাম, এই ইকুয়েশন থেকে লিখলাম। আর এখান থেকে তোমার যেটা পাচ্ছি, কি পাচ্ছি, L2 বাই L1, এটা হচ্ছে 1 এর থেকে বড়, তাই তো, অথবা L1 বাই L2 লেস দ্যান 1। যদি এখানে বসাও, লেস দ্যান 1 হচ্ছে, অর্থাৎ M2টা হচ্ছে M1 এর থেকে ছোট হচ্ছে। অর্থাৎ রিয়েলি তুমি যে মালটা নিচ্ছ, সেটা হচ্ছে তুমি যে মালটা নিচ্ছ M2, তার যে ভরটা, সেটা যেটা দেখা যাচ্ছে তার চেয়ে কম। কেন, কারণ এই যে লেনটা আলাদা হয়ে গেছে। এবার আমি একটা প্রবলেম করাই এটা সম্বন্ধে, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেমটা দেখো, সাপোজ একটা দোকানে তুমি গেলে, এখান থেকে দেখাচ্ছি। প্রবলেমটা হচ্ছে তুমি 1 কেজি মাল নিচ্ছ, এখান থেকে দেখা তাহলে ক্লিয়ার হবে।
1 কেজি একটা মাল কিনছো, ওকে? তা তোমার যে বাটখারার ওজন সেটা হচ্ছে 1 কেজি দেওয়া আছে, ওকে? এটা প্রবলেম। দোকানদার কি করলো? দোকানদার সাপোজ L1টা রেখেছে হচ্ছে, সাপোজ মনে করো 0.01 মিটার, আর L2টা রেখেছে হচ্ছে 0.012 মিটার। তাহলে M2 মানে মালটা তুমি কত গ্রাম পাচ্ছ, কত কেজি পাচ্ছ, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে এখান থেকে। তো আমাদের যে সমীকরণ ছিল, কি ছিল, যে এই যে এখানে M1L1 সমান হচ্ছে M2L2, M1L1 ইকুয়াল টু হচ্ছে M2L2। তাহলে M1 এর জায়গায় তুমি বসো 1 কেজি, 1 কেজি বসাও। আচ্ছা আমি গ্রামে করছি এটাকে, সবটাকে তাই গ্রামে করে দিচ্ছি, 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম লিখো এখানে, গ্রাম এই ওটা লিখছি না এখন। আর L1টা হচ্ছে তোমার কত, 0.01 মিটার। 1 মিটার মানে কত, 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, তাহলে এখানে 100 দিয়ে গুণ হবে। তাহলে 0.1 মিটার মানে হচ্ছে এখানে তোমার 1 সেন্টিমিটার, সাপোজ মনে করো সেন্টিমিটারই আছে। আর এখানে M2টা হচ্ছে আমার বের করতে হবে, আর L2টা হচ্ছে তোমার এত মিটার, মানে হচ্ছে 1.2 সেন্টিমিটার এরকম আছে। তো এবার দেখো আমি এটাকে M2 বের করছি, তাহলে M2টা হচ্ছে কত, 1000 বাই 1.2। তো এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 1000 বাই 1.2, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা পাচ্ছি 833 গ্রাম। তাহলে তুমি মাল কিনতে গেছো হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি, আর তোমায় দিচ্ছে হচ্ছে 833 গ্রাম, শুধুমাত্র কি ওই দাঁড়িপাল্লার যে দুটো লেন্থ সেটা সমান নেই। তুমি এখানে সমান দেখবে, এখানে কি তুমি দেখবে তোমার পুরো জিরো ঠেকছে, কিন্তু ফিজিক্সটা হালকা চেঞ্জ হওয়ার কারণে তুমি মালটা অলমোস্ট কত, 167 গ্রাম, অলমোস্ট, হ্যাঁ 167 গ্রাম তুমি কম পাচ্ছ। তাহলে তোমার লস হচ্ছে এটা। এভাবেও ঠকানো যেতে পারে। তাহলে ফিজিক্স যদি জেনে যাও তাহলে এখানে ঠকবে না। আচ্ছা এইবার তো এটা গেল। এবার যে আমরা ল্যাবরেটরিতে যে সমস্ত ইয়েগুলো ব্যবহার করি, তোলা যন্ত্রগুলো ব্যবহার করি, সাধারণ তোলা যন্ত্র বস্তুর ভর মাপার জন্য, সেখানে যে বাটখারাগুলো আমরা ব্যবহার করি বা ওজন বাক্সে যে থাকে, সেখানে একটা ব্যাপার থাকে, সেটা আমি বলেছি। অর্থাৎ ল্যাবের মধ্যে আমরা যে ইউজ করি যে ওজন বাক্স, ওটাতে তোমার যে ভরগুলো থাকে না, সেই ভরগুলো হচ্ছে 5:2:2:1 অনুপাতে থাকে। ব্যাপারটা কি, ব্যাপারটা বলছি আমি, অনুপাতে থাকে। অর্থাৎ এখানে কি থাকে, 5:2:2:1, ওকে? তো প্রথমে থাকে হচ্ছে তোমার একটা থাকে হচ্ছে 100 গ্রামের একটা বাটখারা থাকে, ওকে? সেকেন্ড যেটা তোমার থাকে, তোমার হচ্ছে 10 গ্রামের একটা থাকছে, ওকে? তারপরে 20 গ্রামের দুখানা থাকছে, আর একটা থাকে হচ্ছে তোমার কত, 50 গ্রাম, 50 গ্রাম। তো তুমি যদি এটা অনুপাত করো, এটা ঘুরিয়ে লিখি আমি, উল্টো হয়ে গেল, এদিকটা 50 লিখছি, এদিকে 10 লিখছি, তাই ওজন অনুপাত করো, তা তুমি পাচ্ছ কত, 5:2:2:1, ওকে? এটা এক্সট্রা একটা থাকছে, তাহলে এগুলো সব একটা একটা করে আছে। আর এগুলো একটা, এটা একটা আছে, 50 গ্রামের একটা, 20 গ্রামের দুটো আছে, আর 10 গ্রামের একটা আছে, ওকে? তারপরে থাকে তোমার হচ্ছে, আবার দেখো, আবার থাকে হচ্ছে 5 গ্রামের একটা থাকে, এবং তারপরে তোমার থাকে 2 গ্রামের দুটো, 2 গ্রামের দুটো থাকে, আর একটা থাকে হচ্ছে 1 গ্রাম, সরি গ্রামে জি লিখতে হয়, আমি তোকে শিখিয়েছি, গ্রাম জি লিখতে হয়।
তো এর যে অনুপাত তুমি পাচ্ছ সেটা তুমি পাচ্ছ হচ্ছে দেখো 5:2:2:1। আচ্ছা, এরপর যেটা তোমার থাকছে 50 মিলিগ্রামের থাকছে হচ্ছে 50 মিলিগ্রামের থাকছে একটা, 20 মিলিগ্রামের থাকছে হচ্ছে দুটো মিলিগ্রাম, এখানে 20 মিলিগ্রামে দুটো, আর একটা থাকছে হচ্ছে তোমার 10 মিলিগ্রাম। তো এটার অনুপাতন দেখবে 5:2:1 থাকবে। আর একটা সেট থাকে হচ্ছে তোমার 100 মিলিগ্রাম থাকছে, মানে 100 মিলিগ্রাম লাস্টের দিকে থাকবে, এদিকে থাকে 500 মিলিগ্রাম, এদিকে থাকে 200 মিলিগ্রাম, এদিকে 200 মিলিগ্রাম, আর এখানে তুমি থাকবে হচ্ছে 100 মিলিগ্রাম। এটাও সেম অনুপাত থাকছে। ওকে, তো এখানে এই যে ল্যাবের যে আমাদের ইনস্ট্রুমেন্টে মোট এতগুলো থাকে, অর্থাৎ এখানে চারটে চারটে করে আছে, 1 2 3 4, নিম্ন অর্থাৎ মিনিমাম মিনিমাম আমরা যে ওজনটা ভরটা মাপতে পারছি সেটা হচ্ছে কত, 10 মিলিগ্রাম। মিনিমাম যেটা মাপতে পারছি সেটা হচ্ছে 10 মিলিগ্রাম, কারণ আমাদের 10 মিলিগ্রামের যে সব থেকে ছোট বাটখারা আছে, মিনিমাম আমরা মাপতে পারছি 10 মিলিগ্রাম, কারণ আমাদের এখানে সবচেয়ে ছোট 10 মিলিগ্রাম আছে। আর সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম যে ভরটা মাপতে পারছি সেটা হচ্ছে এই সবগুলো যোগ যা আছে সবই যোগ করো, তোমার এখানে 100 গ্রাম, এটা গ্রাম, হ্যাঁ সব গ্রামে লিখছে, এখানে 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, মানে এখানে এখানে আর একটা 100 গ্রাম হয়ে গেল যোগ করলে, 50 20 70 20 90 10। ওকে, আচ্ছা, এইটা গেল, এটা গেল, এইখান থেকে লাইনটা কি আসছে, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, মানে হচ্ছে পেলা তুমি হচ্ছে 10 গ্রাম, এটাও গেল। এবার এটা করে তারপর এটা করছি, 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, মানে হচ্ছে 1000 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম মানে হচ্ছে এখান থেকে পাচ্ছ 1 গ্রাম। আর এইটা থেকে তুমি পাবে কত, 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, মানে হচ্ছে 100 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম মানে হচ্ছে 0.1 গ্রাম। তো তুমি সব যোগ করে পাবে হচ্ছে 211.1 গ্রাম, 10 গ্রাম। তো তুমি সর্বোচ্চ মাপতে পারছো হচ্ছে 211.1 গ্রাম, আর সর্বনিম্ন মাপতে পারছো 10 মিলিগ্রাম। আপাতত এইটুকু জানলেই হবে। এবার যদি বলে যে ভালো তুলা যন্ত্র হওয়ার শর্ত কি, তো অলরেডি তুমি বলতে পারছো এখান থেকে যে এর যে দুটো বাহু আছে তার দৈর্ঘ্য সমান হওয়া উচিত, এটা ফার্স্ট, না হলে কি হয় সেটা দেখিয়েছি। সেকেন্ডটা হচ্ছে এর যে বাহুগুলো আছে সেই বাহুগুলি একটার মধ্যে মজবুত থাকা দরকার, অর্থাৎ এমন না যে এদিকে বাটখারা চাপালাম আর এদিকে ওয়েট চাপালাম ভেঙে পড়ে গেল, এরকম হলে হবে না। আর অনেক কিছু আছে সেগুলো বই থেকে দেখে নেবে। এবার এটার গ্যাসটা গেল, এবার এখান থেকে আমাদের যে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবকের ব্যাপারটা আসতে হবে। লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট, এখান থেকে মিনিমাম যেটা আমরা মাপতে পারছি 10 মিলিগ্রাম, এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, এর চেয়ে কম মাপতে পারছি না এখানে, তাই তো, এটা হচ্ছে মিনিমাম 10 মিলিগ্রাম মাপতে পারছি, তাহলে এর লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 10 মিলিগ্রাম। 10 মিলিগ্রাম মানে হচ্ছে 10/1000 গ্রাম, তার 0.01 গ্রাম হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। এবার মনে করো এই ল্যাবের মধ্যে আমার সাধারণ একটা প্রবলেম, ম্যাথামেটিক্যাল প্রবলেম, ল্যাবের মধ্যে আমরা একটা বস্তু আছে যার ওজন মাপলাম হচ্ছে সাপোজ 211 মতো মাপতে পারছি আমি, মনে করো সাপোজ মাপলাম হচ্ছে 200 গ্রাম প্লাস মাইনাস 0। আচ্ছা আরেক মিনিট, 200.00 প্লাস মাইনাস 0.01 গ্রাম। এই 0.00 কেন নিলাম, কারণ এর যে মিনিমাম যে ধ্রুবক সেটা দশমিকের পর দুখানা শূন্য আছে, তাই এখানে দুখানা শূন্য লিখলাম। এবার এখানে তোমার ত্রুটি কত শতকরা সেটা বের করো, সেটা কিছুই না, এই 0.01টা লিখে দাও, ডিভাইড বাই 200.01 ইন্টু 100,
যেটা হবে সেটা অ্যান্সার। এটা কাটাকুটি করলে তুমি পাচ্ছ হচ্ছে দিকে 2 পড়ে থাকছে, 0.01/2, অর্থাৎ তুমি পাচ্ছ 0.005 এত পার্সেন্ট। শতকরা যে ত্রুটি তোমার এত পার্সেন্ট হচ্ছে। তো এটা গেল। এবার আসছে হচ্ছে আমাদের, তো দৈর্ঘ্য গেল, ভর গেল, এবার আমাদের ওজন। ওকে, ওজন মাপার যন্ত্র। ওজন আমরা কি দিয়ে মাপি? ওজন মাপতে গেলে আমাদের যেটা ব্যবহার, ওজন মানে বেসিক্যালি এর একক হচ্ছে নিউটন বা ডাইন। এটা হচ্ছে, এটা বেসিক্যালি ওজনটাই। ওজনটা হচ্ছে বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন জায়গায় চেঞ্জ হবে, কারণ বিভিন্ন জায়গাতে অভিকর্ষ ত্বরণের মান আলাদা হয়। কারণ বস্তুর ওজন মানে কি, বস্তুর ওজন হচ্ছে বস্তুর ভর ইন্টু হচ্ছে জি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের যে মানটা, এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তো এই কারণে বস্তুর যে ওজন ডাব্লিউ সেটা চেঞ্জ হয়। ডাব্লিউ অবশ্যই একটা ভেক্টর। এবার চেঞ্জ হচ্ছে। তো এইবার আমাদের এটা মাপতে গেলে, মানে বস্তুর ওজন মাপতে গেলে আমরা যেটা ব্যবহার করি সেটা স্প্রিং তোলা ব্যবহার করি। সেই স্প্রিং তোলা কেমন দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি ছবিতে। তারপরে তো এটা তোমার স্প্রিং তোলা। এখানে কি থাকে, এখানে বেসিক্যালি এই দেখো, এটা একটা যন্ত্র যার সাহায্যে আমরা বস্তুর কি মাপি, ওজন মাপি। ওকে, এখানে কি হয় কেসটা, এখানে স্প্রিং লাগানো আছে। ওকে, এই স্প্রিংটা কি হচ্ছে এখানে থাকে। এবার এখানে একটা বস্তু যদি ঝোলানো হয়, এখানে যদি একটা বস্তুকে ঝোলানো হয়, তাহলে বস্তুর মনে করো একটা ভর আছে, ভর মনে করো এম। তাহলে এই ভরের জন্য একটা যে বস্তু আছে তার ওজন আছে এম ইন্টু জি, অভিকর্ষ যে কারণে যে একটা ওজনটা আছে সেটা এমজি। এই এমজি ফোর্সটা ডাইরেক্ট লাগছে হচ্ছে স্প্রিং এর উপর। স্প্রিংটা কি হচ্ছে, দৈর্ঘ্য বাড়ছে। তুমি জানো, দেখো নিশ্চয়ই আমার স্প্রিং আছে, স্প্রিংটা তোমার এখানে এই জায়গাটা বাঁধা আছে, আর তুমি এখানে ধরে টানছো। টানলে কি হয়, স্প্রিংটার দৈর্ঘ্য যা ছিল তার থেকে কি হয়, স্প্রিং এর দৈর্ঘ্যটা টানলে একটু বেড়ে যাবে, তাই তো। তো কতটা বাড়বে সেটা ডিপেন্ড করছে হচ্ছে তুমি কতটা বল প্রয়োগ করছো। ওকে, তো বেসিক্যালি স্প্রিং এর যে দৈর্ঘ্য হচ্ছে কতটা বাড়ছে বা কমছে সেটা ডিপেন্ড করছে তুমি কতটা বল প্রয়োগ করছো। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে বস্তুর যা ওজন সেই হিসাবে স্প্রিংটা তোমার বাড়বে দৈর্ঘ্য। এবং স্প্রিং এর দৈর্ঘ্য যে বাড়ছে সেখানে একটা কাঁটা লাগানো আছে, এই কাঁটাটা দেখছে এখানে যে কতটা দৈর্ঘ্য স্প্রিং এর চেঞ্জ হলো, সেইখান থেকে বস্তুর ওজনটা মাপা হয়। ওকে, কিভাবে মাপা হয়, এর কাজটা হচ্ছে এটা যে স্প্রিং, স্প্রিং এর যে সম্প্রসারণ সেটা যদি এক্স হয়, তাহলে স্প্রিং এর উপর যে বল প্রয়োগ সেটা এফ, সেটা প্রপোর্শনাল টু হচ্ছে এক্স হয়। অর্থাৎ স্প্রিং এর মধ্যে যে বল প্রয়োগ হচ্ছে সেইটা হচ্ছে স্প্রিং এর যে সম্প্রসারণ তার সঙ্গে সমানুপাতিক। তাহলে এফ হচ্ছে কিছু কনস্ট্যান্ট কে ইন্টু হচ্ছে এক্স, কেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক। এটা আমরা জানি মনে করি ভ্যালুটা, স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে এবার এখানে এফটা কি, এফটা হচ্ছে যেহেতু বস্তুর ওজন, তাহলে বস্তুর ভর যদি এম হয় ইন্টু জি ওজন ইকুয়াল টু কে ইন্টু এক্স। ওকে, এবার তুমি যদি কেটা অলরেডি দেওয়া থাকে, কে এর মানটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে আর এক্সটা হচ্ছে আমরা এখানে দেখি, এক্সটা হচ্ছে আমরা দেখতে পাই, সে দুটোকে গুণ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে বস্তুর ওজন। এইভাবে কাজ করে। এবার এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রবলেমটা হচ্ছে একটা স্প্রিং এর যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা দেওয়া আছে সাপোজ 10 কেজি বাই হচ্ছে সেন্টিমিটার। অর্থাৎ এটা মানে কি, এটা মানে হচ্ছে স্প্রিংটা, এটা মানেটা হচ্ছে স্প্রিংকে 1 সেন্টিমিটার
দৈর্ঘ্য বৃদ্ধি করতে হলে সরি কেজি না, এটা যেহেতু ফোর্স নিউটন ধরে না, হলে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। ওকে, এটা মানে এটা। এবার কি করলে, এবার একটা বস্তুকে, আমরা জানি না বস্তুর ভর কত, একটা বস্তু এখানে বা একটা মাছ বা যা খুশি বলো সেটাকে ঝোলানো আছে এখানে। তার ফলে স্প্রিং এর টান পড়লো, স্প্রিং দৈর্ঘ্য বাড়লো এবং এই যে সূচকটা একটু দাগ মানে নিচে দিয়ে নামলো। এবার মনে করো স্প্রিং এর প্রসারণ যে এক্স, যে দৈর্ঘ্য প্রসারণ, স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ হলো এক্স, সেটা সাপোজ মনে করো হলো 2 সেন্টিমিটার। তাহলে এবার কোশ্চেন হচ্ছে বস্তুর ওজন কত? তাহলে বস্তুর ওজন বেসিক্যালি ওই যে সেটা, যে বস্তুর ওজন সেটা হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট কে ইন্টু হচ্ছে এক্স। এবার যেহেতু দেখো এসব সেমিতে আছে তাই কোনো চাপ নেই, 10 নিউটন বাই সেমি ইন্টু 2 সেমি, তাই কাটাকুটি করলে তুমি পাচ্ছ হচ্ছে 20 নিউটন। তাহলে বস্তুর যে ওজন সেটা হচ্ছে 20 নিউটন তুমি পাচ্ছ। বেসিক্যালি 20 নিউটন বল দ্বারা বস্তু, মানে এই 20 নিউটন বল দ্বারা পৃথিবী টানছে বস্তুটিকে, অর্থাৎ এত নিউটন বল দ্বারা পৃথিবী বস্তুটিকে টানছে, বা বস্তুটার ওজন পেয়ে গেলাম 20 নিউটন। তো এইভাবে আমরা স্প্রিং দিয়ে কাজ করি, এটা খুবই ইজি জিনিস, তোমরা হয়তো বুঝে গেছো। আচ্ছা, এইবার আমরা যাব আয়তন মাপার জন্য যেটা ব্যবহার করে সেটা, অর্থাৎ আমরা এবার মাপবো হচ্ছে আয়তন মাপার জন্য মনে করো তোমার কাছে নিশ্চয় দেখেছো তেল বা জল, এর আয়তন মাপতে হবে। তো এটা মাপতে গেলে আমরা কি যন্ত্র ব্যবহার করব, ইনস্ট্রুমেন্ট, তো সেটা প্রথমে আমি দেখাই, তারপরে কিভাবে মাপা হয় সেটা আমি বলছি। তো তোমার এইটাকে বলা হচ্ছে মাপনী চোঙ। ওকে, দাঁড়াও দেখিনি ভালো করে আমি এটাকে বলা হয় মাপনী চোঙ বা মেজারিং সিলিন্ডার। আয়তন মাপার জন্য আমরা কি ব্যবহার করছি? মাপনী চোঙ বা মেজারিং সিলিন্ডার। তো এটা কিভাবে কাজ করে? সিম্পল কাজ করে, কিছু না, তুমি আবার একটা তরলের আয়তন মাপবে। তরলটা কি করলে, তরলটাকে হচ্ছে আমরা ঢালার পর তুমি দেখবে যে এই পর্যন্ত এলো। জাস্ট তুমি এটা দেখে নাও, দেখে নিয়ে তুমি মেজার করে নাও যে কোন দাগ পর্যন্ত গেছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এটা এটা সব না ইয়ে আছে সেন্টিমিটার কিউব আর এমএল, এটা সব এমএল এ আছে। ওকে, এবং তুমি হয়তো আগে আমি তুমি শিখেছিলাম যে এমএল মানে তোমার কি ছিল। ওকে, যে 1 ml মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, এটা মনে রাখবে। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার 60-এর বা 69 এই জায়গাতে আছে, অর্থাৎ এটা হচ্ছে তুমি পাচ্ছ 1 2 3 4। তো এখানে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দাগ 1 সিসি করে আছে। ওকে, মনে হয় 10টা দাগ আছে, 8টা, তাহলে এটা হচ্ছে 59 ml, আর 60 ml এর মাঝখানে আছে 59 ml
টু 60 ml এর মাঝখানে আছে, মানে এবং সর্বনিম্ন আমি এইটা দিয়ে যে মাপতে পারছি সর্বনিম্ন সেটা হচ্ছে 1 ml। তাহলে এই 1 mlটা হচ্ছে এর লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক। এবং এই যে ডেটাটা আমি যে লিখবো যে এর যে আয়তন, জলের যে আয়তন বা তরলের যে আয়তন, তরলের যে আয়তনটা সেটা আমি লিখবো কত, 59, ওকে, প্লাস মাইনাস 1 ml, অথবা 60 প্লাস মাইনাস 1 ml হচ্ছে। তো এবার যদি বলি এটা এরর কত, ত্রুটি কত, শতকরা, শতকরা যে ত্রুটি, আমি যদি এটা ধরি তাহলে কত হচ্ছে 1/60 ইন্টু 100, এটা তোমরা ক্যালকুলেট করবে, 10/6% তুমি পাবে অ্যান্সার। তো জলের তো মাপতে পারছো ইজিলি। এবার যদি আমি বলি যে তোমাকে কি করতে হবে, একটা কঠিন বস্তুর, এরকম একটা কঠিন বস্তু আছে, এর হচ্ছে আয়তন মাপতে হবে, আয়তন মাপতে হবে, কঠিন বস্তু। কি করে মাপবে এটা, হবে কি দিয়ে, মাপনি চোঙ দিয়ে করতে হবে, মাপনি চোঙ দিয়ে করতে হবে। তো এটার জন্য তুমি কি করছো, এটাও সিম্পল, সিম্পল হচ্ছে প্রথমে তোমার মাপনি চোঙটা আছে, তো মাপনি যে চোঙটা আছে এই চোঙটার মধ্যে দাগ 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 সব আছে, মানে যে মেজারিংগুলো স্কেলটা, প্রথমে তুমি একটা লিকুইড, একটা তরল দিলে, সেই তরলটা এই পর্যন্ত আছে। এবার তরলটা যে প্রথমে যে আয়তনটা, শুধু তরলের যে আয়তনটা, শুধু যে তরল তার যে আয়তন, তুমি কি পেলে, তুমি পেলে V1, V1 মনে করো ml, ওকে। এইবার তুমি কি করলে, এই বস্তুটাকে এর মধ্যে ডুবিয়ে ফেলে দিলে, ফেলার ফলে কি হচ্ছে, বস্তুটা নিচে চলে গেল এবং জল কিছুটা ওপরে ওদিকে উঠলো, কারণ বস্তুটা কিছু জল অপসারিত করবে। তো তখন তুমি বস্তুর আর জল সমেত তুমি আয়তন মাপলে, অর্থাৎ, আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যেন এই বস্তুটা তরলটাকে না শুষে নেয়, অর্থাৎ তরলটা সঙ্গে যেন কোনো বস্তু ইয়ে না করে, সিম্পল বস্তুটা ফেলা হচ্ছে, বস্তু ফেললে জলটা উপরে উঠলো। এবার মনে করো জল মানে তরল প্লাস যে বস্তু, এর যে আয়তন সেটা হচ্ছে V2 পেলে, এবং দেখলে যে V2টা হচ্ছে V1 থেকে উপরে, অর্থাৎ ভি প্রথমে ছিল এইখানে, তো এতটা উঠলো, তার মানে বস্তুর আয়তনটা কত, যে কঠিন বস্তু আয়তনটা, কঠিন যে বস্তু তার আয়তন কত হচ্ছে, ওই V2 মাইনাস V1 ml তুমি পাচ্ছ। তো এইভাবে তোমাকে মাপতে হবে, খেয়াল রাখতে হবে যাতে করে এই কঠিনটা তরলটার সঙ্গে কোনো রিয়াকশান না করে, রিয়াকশান না করে, প্লাস হচ্ছে তরলটাকে যেন শোষণ না করে, শোষণ না করে, ঠিক আছে, এইগুলো খেয়াল রাখতে হবে, তাহলে তোমার কাজ হয়ে যাবে। তো এইবার হচ্ছে এই কোশ্চেনটার কন্টিনিউশন, যে এই বস্তুটার আমাকে ঘনত্ব বের করতে হবে, তো কীভাবে করবো, তো বস্তু আমি আয়তন পেয়ে গেছি, ঘনত্ব কি করতে হবে, আবার এই বস্তুটাকে নিয়ে যেতে হবে দাঁড়িপাল্লাতে, যেটা আমাদের সাধারণ তোলা যন্ত্র আছে, সাধারণ তোলা যন্ত্র। তো ওখানে গিয়ে আমরা কি করবো, বস্তুটাকে আঁকি, এটাকে এরকম আছে, আর এদিকে তো এরকম আছে, তো তোমার এই বস্তুটাকে একদিকে রাখলে, আর এদিকে তুমি বাটখারাগুলো রাখলে, তোমার যে বাটখারাগুলো আছে সবগুলো রাখলে, দিয়ে তুমি বস্তুর একটা ভর পেয়ে গেলে, মনে করো সেই বস্তুর যে ভরটা ব্যালেন্স হয়ে গেল, যে তুমি ভরটা পেলে, সেই ভরটা মনে করো তুমি পেলে m গ্রাম, তাহলে তুমি ভরও পেয়ে গেলে, আর এদিকে তোমার আয়তনও পেয়ে গেলে। তাহলে ঘনত্ব, ঘনত্বকে আমরা লিখি ডেন্সিটি রো দিয়ে, রো হচ্ছে কত, ভর বাই আয়তন, অর্থাৎ m/V2 মাইনাস V1 গ্রাম পার ml, অথবা m/V2 মাইনাস V1 গ্রাম বাই সেমি কিউব, যেহেতু ml সমান সেমি কিউব। তো তোমার ঘনত্ব হয়ে গেল। আচ্ছা, এটাও গেল। এবার আমাদের অলরেডি আমরা কি কি মাপতে পারলাম, অলরেডি আমরা মাপতে পারলাম হচ্ছে, আজ পর্যন্ত শিখলাম দৈর্ঘ্য মাপা শিখলাম, তারপরে শিখলাম হচ্ছে ভর মাপা,
তারপরে শিখলাম হচ্ছে বস্তুর ওজন মাপা, বস্তুর আয়তন মাপা শিখলাম। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সময়। অর্থাৎ আমরা শিখবো সময় মাপা শেখাবো। সময় মাপতে গেলে আমরা কি ঘড়ি ব্যবহার করি সবাই জানি, কিন্তু এবার ঘড়িরও কিছু প্রকারভেদ আছে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, কি কি প্রকারভেদটা আছে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে তোমার ঘড়িটা। 3 রকমের ঘড়ি আছে। একটা হচ্ছে তোমার অর্ডিনারি ক্লক, যেটা ঘরের বাড়িতে থাকে আমাদের, সাধারণ ঘড়ি এইগুলো। স্টপ ঘড়ি, স্টপ ওয়াচ, আর একটা হচ্ছে পেন্ডুলাম ওয়াচ। এটাও কিভাবে মাপা হয়? এটা বেসিক্যালি দেখো, এটা তো তোমরা সিম্পল জানো যে এর মোট 12টা ঘন্টা আছে। 1 2 এরকম করে 12টা ঘন্টা আছে। প্রত্যেকটা ঘন্টাকে আবার আমরা ভাগ করি 60টা। প্রত্যেক, তার মানে কি, এখানে পাচ্ছ 1 আওয়ার, ওই 1 আওয়ারকেও আমরা ভাগ করেছি হচ্ছে 60 মিনিটে, এবং সেকে 3টে কাটা আছে। এটা তো অলরেডি তোমরা জানো। এখানে মেন যে স্টপ ওয়াচ আর পেন্ডুলাম ঘড়ি, পেন্ডুলাম ঘড়িটা কি হচ্ছে, এই যে দোলনটা আছে, এইটা না এইখানেই যায়, এখান থেকে গিয়ে এই গেল, আবার এই এলো, এইটাকে বলে হচ্ছে পূর্ণ দোলন, মানে দুলছে। এই পূর্ণ দোলন হতে সময় লাগে হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ এই ঘড়িগুলোতে কিন্তু সেকেন্ডে কাটা থাকে না, শুধুমাত্র থাকে হচ্ছে ঘন্টার কাটা, আর থাকে হচ্ছে মিনিটের কাটা। আর এখানে তোমার থাকে পেন্ডুলাম, যেটা সেটা সেকেন্ডের কাটার মতো কাজ করে। এখনকার যে আধুনিক ঘড়িগুলো আছে সেখানে সেকেন্ডের কাটা থাকে, সেটা এগুলো থাকে না। তো এটা দোলনের নিয়মে কাজ করে। অর্থাৎ দোলন যখনই তোমার 2 সেকেন্ড হলো, এরকম করে যখন 30টা দোলন পূর্ণ হচ্ছে, 2s × 30, তখন এটা হচ্ছে 60 সেকেন্ড বা 1 মিনিট। তখন তোমার কি হচ্ছে, এখানে যে মিনিটে যে কাটাটা আছে সেটা 1 ঘর সরবে। এরম করে যখন মিনিটের কাটাটা যাতে তোমার পুরো কমপ্লিট করবে, অথবা বলতে পারি যে দোলন যদি তোমার 1800 বার দোলন হচ্ছে, এতবার দোলন হলে তোমার 1 ঘন্টা হচ্ছে, এবং 1 ঘন্টা হলে তোমার মিনিটের কাটাটা পুরোটা পাক মারছে, আর ঘন্টাটা 1 ঘর, একটা 10 থেকে 11 বা 11 থেকে 12 যাচ্ছে। তো এটা কাজ হলো। আর স্টপ ওয়াচটা কি? স্টপ ওয়াচটা বেসিক্যালি তোমার ইয়ে করে, মানে কোনো প্রতিযোগিতাতে আমাদের ইউজ করা হয়। এটা বেসিক্যালি তোমার যখন এটাকে উপরে ক্লিক করা হয়, এই জায়গাটায় স্টার্ট আর টপ বাটন থাকে, এই যখন স্টার্ট করবে, প্রথমে তোমাকে রিসেট করতে হয়। রিসেট করলে পুরো চলে যাবে জিরোতে সবগুলো। যে তুমি স্টার্ট করবে ওখান থেকে যাওয়া শুরু করবে, অর্থাৎ কোনো একটা কাজ করতে কত সময় লাগছে সেই সময়টা মাপে। আবার যখন তুমি ধরো চলে এলো, মনে করো সাপোজ একটা খেলা হচ্ছে, সেই খেলাতে একটা 100 মিটার একটা দৌড় হচ্ছে। এবার কোনো একজনের আমরা মাপবো যে কত সেকেন্ডে সে কমপ্লিট করছে। তো আমরা যখন দৌড় শুরু হচ্ছে যে পয়েন্ট থেকে, সেই পয়েন্টে স্টপ ওয়াচটা জাস্ট চালু করবো, এবং সে দৌড়ানো হয়ে গেল, সে মনে করো 15 সেকেন্ড নিয়েছে টাইম। এটা তখন কি হবে, এই জিরো থেকে স্টার্ট করার 15 সেকেন্ডে গিয়ে এই কানাটা 15 সেকেন্ডে থেকে যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত সময় নিচ্ছে। তো এখানে একটা এরর থাকে, মানে যে লিস্ট কাউন্ট, আমাদের যে নর্মাল যে ঘড়িগুলো থাকে বাড়িতে যেগুলো ইউজ করা হয়, সেখানে মিনিমাম আমরা মাপতে পারি হচ্ছে 1 সেকেন্ড। তাহলে নর্মাল যে ঘড়িগুলো আছে তার যে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক যেটা আছে, সেটা হচ্ছে 1 সেকেন্ড। আর তোমার যে স্টপ ওয়াচগুলো যেগুলো থাকে, স্টপ ওয়াচগুলোতে ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ঘড়ির ক্ষেত্রে 0.5 সেকেন্ডও দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে 1 সেকেন্ডও দেখা যায়। তো যেমন ঘড়ি তেমন থাকবে। সাপোজ আমি 0.5 সেকেন্ড লঘিষ্ঠ ধ্রুবক সম্পূর্ণ স্টপ ওয়াচ নিয়ে কাজ করছি, আর আমি 15 সেকেন্ড পেলাম, তাহলে সেক্ষেত্রে যে মানটাকে আমি রিপোর্ট করব সেটা হবে 15.0 ±0.5 সেকেন্ড। ওকে, তো এটা হচ্ছে টাইম লেগেছে। অর্থাৎ টাইমটা 14.5 সেকেন্ড থেকে 15.5 সেকেন্ডের মধ্যে হতে পারে কোনো একটা টাইম। এবারে যে এরর বা ত্রুটি সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 0.5 উপরে থাকলো, আর নিচে হচ্ছে 15.0 ইন্টু হচ্ছে 100 পার্সেন্টেজে। তো এটা তুমি কাটাকুটি করলে পাবে হচ্ছে এদিকে 3.30 পাচ্ছ এখানে, আর এখানে দেখাচ্ছ 10, মানে হচ্ছে
3.3% তোমার হচ্ছে এরর এই ঘড়ি দিয়ে এই কেসটার জন্য। তো স্টপ ক্লকের ব্যাপারটা বোঝা গেল। এবার ইনস্ট্রুমেন্ট তোমার শিখিয়ে দিলাম কি কি ইনস্ট্রুমেন্টে কাজ হয় না হয়। এবার একটা প্রবলেম করা যাক। আচ্ছা, স্টপ ওয়াচের আর একটা জিনিস আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্টপ ওয়াচগুলোতে এখানে মোট 1 মিনিট কভার করে। এই ম্যাক্সিমাম প্রতিযোগিতা 1-2 মিনিটের মধ্যে থাকে। তো তো এখানে 1 মিনিট হচ্ছে টোটাল টাইম থাকে, বা 60 সেকেন্ড। এবার একটা প্রবলেম করা যাক। প্রবলেম হচ্ছে এর উপরে একটা প্রবলেম করা যাক। এটা স্টপ ওয়াচ আছে। হুম, স্টপ ওয়াচে এরকম স্টপ ওয়াচ এরকম দেখতে হয়। এর মধ্যে এরকম যে দাগগুলো আছে না, এই দাগগুলো যেগুলো আছে ডায়াল মানে পুরোটা ডায়াল হয়, ডায়ালের মধ্যে দাগগুলো আছে। এখন যে দাগগুলো আছে সেখানে মোট 120টা ঘর আছে। আর এখানে টোটাল যে টাইমটা কভার করছে সেটা হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড। অর্থাৎ ঘড়ির একটা কাঁটা আছে, সেটা পুরো কমপ্লিট ঘুরে আসলে 1 মিনিট টাইম কভার হচ্ছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে এর লঘিষ্ঠ ধ্রুবক কত। লঘিষ্ঠ ধ্রুবক কত? তো দেখো, লঘিষ্ঠ ধ্রুবক কত সেটা আমি যদি বের করতে যাই, তাহলে তোমার টোটাল 60 সেকেন্ডের জন্য আছে হচ্ছে 120টা। 120টা ঘর মানে হচ্ছে কত? 60 সেকেন্ড। তাই একটা ঘর কত সেকেন্ড? 60/120, কাটাকুটি করলে 0.5 সেকেন্ড পাচ্ছ এক একটা ঘর। তাহলে মিনিমাম তুমি একটা ঘরে মাপতে পারছো, তাই মিনিমাম তুমি 0.5 সেকেন্ড মাপতে পারছো, তাহলে তোমার লঘিষ্ঠ ধ্রুবক 0.5 সেকেন্ড। এটাই তোমার হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক তোমার হচ্ছে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড তোমার হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। ওকে, এবার একটা কোশ্চেন করা যাক। একটা স্কেল দিয়ে মাপা হয়েছে, সাধারণ স্কেল। সাধারণ যে রৈখিক স্কেলগুলো থাকে আমাদের, রৈখিক যে স্কেল, ওই স্কেল দিয়ে আমরা একটা বস্তুর দৈর্ঘ্য মাপলাম হচ্ছে 40 সেন্টিমিটার। ওকে, 100 মিটারের স্কেল, 100 সেন্টিমিটারের স্কেল আছে আমাদের কাছে, সেখানে 40 সেন্টিমিটার মাপলাম। তো এই মাপার পর এবং তার ত্রুটি পার্সেন্টেজে কত হবে? তো রৈখিক স্কেলের যে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক সেটা 0.1 সেন্টিমিটার হয়। তাহলে আমাদের যে ত্রুটি সেটা কত হচ্ছে? বেসিক্যালি 0.1/40, মানে এই যে মানটা সেটা হচ্ছে এরকম লিখতে পারি 40.0, দাঁড়াও, 40.0 প্লাস মাইনাস 0.1। তো এটা গেলে 0.1/40 ইন্টু 100। তুমি এটা কাটাকুটি করলে পাবে হচ্ছে 0.25। এত পার্সেন্টেজ হচ্ছে তোমার এরর। ওকে, আচ্ছা, এইবার আরেকটা কোশ্চেন আছে। নেক্সট একটা কোশ্চেন, সেটা হচ্ছে একটা সাধারণ তোলা যন্ত্র যেটা আমরা ল্যাবরেটরিতে ইউজ করি, সেটা দিয়ে আমরা কি করছি, একটা বস্তুর ওজন মাপলাম। হুম, মানে এরকম একটা বস্তু আছে, ল্যাবরেটরিতে যে স্কেল এটা আছে তোমার তোলা যন্ত্রটা, এখান দিয়ে একটা বস্তুর ওজন মাপছি। এখানে বস্তুটা চাপানো আছে, আর এখানে আমি কি করলাম, 20 গ্রামের একটা বাটখারা রাখলাম। তারপরে তোমার রাখলাম হচ্ছে 1 গ্রামের বাটখারা একটা রাখলাম হচ্ছে তোমার 20 মিলিগ্রামের বাটখারা, আর একটা তোমার রাখলাম হচ্ছে 10 মিলিগ্রামের বাটখারা। তো কোশ্চেনটা হচ্ছে, রাখার পর এটা অনুভূমিক হলো, অর্থাৎ দুদিকে যে এই যে কাঁটাটা আছে সেটা সমান হলো। তো এই অবস্থায় এর ওজন ভরটা কত? তো ভরটা হচ্ছে যে কটা বাটখারি তার যে ওজন ভর সেটার সঙ্গে সমান হবে। অর্থাৎ 20 গ্রাম প্লাস 1 গ্রাম প্লাস হচ্ছে 20 মিলিগ্রাম প্লাস হচ্ছে 10 মিলিগ্রাম। তো এটা করলে তুমি পাচ্ছ, সব যোগ যদি করে যাও তুমি পাবে
গ্রাম। তো এটা হচ্ছে বস্তুর ভরটা, এটা কোশ্চেন। ঠিক আছে, এটা আমাদের এই যে অধ্যায়টা, এই অধ্যায়টার যে মেন জিনিসটা আমরা তো বোঝালাম। এবার আজকে আমরা যে অধ্যায়টা কি বললাম, যে পরিমাপ ব্যাপারটা আমরা শেষ করলাম, এবং একটা মেজারমেন্ট দেখলে সেটা কিভাবে সাইন্টিফিকভাবে বিচার করতে হয় সেটাও শিখলাম। পরের বার যখন কোনো যন্ত্র তোমরা দেখবে, শুধু তার নাম মনে করবে না, যে জিজ্ঞাসা করবে এটা কি মাপে এবং এটা কত নির্ভুলভাবে পরিমাপ করে। তো অধ্যায়টা আমি শেষ করলাম এখানেই। নেক্সট যে ভিডিও, সেখানে আমি এই অধ্যায়ের কিছু অনুশীলনী প্রবলেম সলভ করব। কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে, কিছু প্রশ্নভিত্তিক প্রবলেম থাকবে, সেগুলো দেখাবো আমি।